আমার যে আশ্চর্যের বিষয়টা যেটা হচ্ছে যে এই যে একটা মানে ভয়ঙ্কর একটা ব্যাপার যেটা দেখতে পাচ্ছি ঢাকার রাস্তাতে হ্যাঁ। আপনার পাকিস্তানি সেনারা ঘুরে বেড়াচ্ছে, তারা এখানে এসেছে, ঠিক কোন একটারই এসেছে বাংলাদেশের লোকাল আপনার ডিউটিরত অফিসারদের সাথে, এরাই বা কি করছে? এই ধরনের কোনো এখতিয়ার আমাদের সংবিধান তো পারমিশন দেয় না, বা কখন এটা হলো? হুম। আইসপিআর এর থেকেও আমি কোনো ধরনের কোনো কিছুই জানতে পারলাম না যে কোনো ধরনের মিউচুয়াল কোনো ঘোষণা আছে কিনা। সবকিছু মিলে আমার কাছে এটা মনে হয়েছে যে খুবই অ্যালার্মিং। কালকের তাদের যে সহিংসতার প্রস্তুতি, পাকিস্তানি আর্মি এবং সবকিছু মিলে আমার কাছে পুরো ব্যাপারটাকে একটা ভয়ঙ্কর মনে হচ্ছে যে কোনখানে বাংলাদেশ চলে যাচ্ছে বা কোথায় নিয়ে যেতে চাচ্ছে। মানে এটা এটা খুব অ্যালার্মিং, আপনি যেরকম বলছেন সত্যি বাংলাদেশের জন্য এটা ভীষণ রকম অ্যালার্মিং। দেখুন আমি যদি একটু মানে দুয়ে দুয়ে চার করার একটা চেষ্টা করি, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম। অলরেডি আপনি জানেন যে বিএনপি জামাতি ইসলামীর বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, এবং বিএনপির রাইট। রুহুল কবির রিজভী তিনি তো প্রকাশ্যে বলছেন যে এই ইউনূস সরকার বা উপদেষ্টার যে সরকার, এই সরকার জামাতি ইসলামীকে একেবারে জামাই আদর দিচ্ছে, তাদের সঙ্গে পুরো তাদেরকে সব রকমভাবে সহযোগিতা করছে। অর্থাৎ বিএনপির তরফ থেকে কিন্তু জামাতি ইসলামীর বিরুদ্ধে কথা বলা বা স্বর ওঠা শুরু হয়ে গিয়েছে অলরেডি। এটা একটা দিক। আর একটা বিষয় আপনি যেটা বললেন যে বাংলাদেশ আর্মির পুরো মদত রয়েছে এই জামাতি ইসলামীর বিরুদ্ধে, জামাতি ইসলামীর পক্ষে। তো খুব স্বাভাবিকভাবে ওখানে যে একটা ভয়ঙ্কর একটা ত্রিশক্তি তৈরি হয়েছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে নিজুমবাবু। এটা তো আমি আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই দখলদার সরকারের ক্ষেত্রে সবচাইতে বেশি যিনি এইড করেছেন তিনি হচ্ছে যে আমি যাকে জঙ্গি সর্দার বলি, আসলে আমাদের সেনাবাহিনীর প্রধান। খুবই হুম। আনফরচুনেট যে এই লোকটি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, এবং এই লোকটির ব্যাপারে শেরপুর অর্থাৎ তার জন্মস্থানে আমি নিজে ব্যক্তিগতভাবে খোঁজ খবর করেছি। এই এ তার ছাত্র জীবনে ক্যাডেট কলেজে পড়তো। এই হ্যাঁ। ছাত্র জীবন অবস্থাতে সে শিবিরের সাথী ছিল। আসলে সে শুরু থেকেই জামাতের যে ছাত্র উইং আছে তাদের সমর্থক ছিল, এবং তার এলাকাতে শেরপুরে সর্বজন বিদিত সে জামাতের হয়ে আহ, অসংখ্যবার সে কার্যক্রম চালিয়েছে, বিভিন্ন মিটিং এও তাকে দেখা গেছে। এবং হুম। এই তথ্যগুলো কেন সামনে এলো না, কি কারণে সামনে এলো না, বা আদৌ এটাকে কখনো যাচাই করা হয়েছে বেশ। কিনা, এটা আমার জন্য এখনো রহস্যজনক একটা ব্যাপার। 426 পাঞ্জাব সোয়াট, তারা কিভাবে তাদের তাদের কাছে কি কি থাকে, তারা কিভাবে তারা মানে কীরকমভাবে সামরিক সজ্জায় সজ্জিত, পাকিস্তান পাঞ্জাব পুলিশের সোয়াট টিম, বুলেট প্রুফ গাড়ি থাকে এবং তার সঙ্গে হালকা বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট থাকে, অ্যান্টি ট্রমা বডি স্যুট, লেজার গান, গ্লক 17 পিস্তল থাকে। এটা হচ্ছে গিয়ে পাঞ্জাব সোয়াট টিমের কাছে থাকে। আরও বেশ কিছু এদের কাছে ইকুইপমেন্ট থাকে, সেগুলো কি সেটা এবারে দেখাচ্ছি। হেকলার হেকলার সাব মেশিন গান, MTAR-20X95 অ্যাসল্ট রাইফেল, সিগ 552 অ্যাসল্ট রাইফেল, AK-47 অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, নাইট ভিশন ডিভাইস। অর্থাৎ অত্যন্ত মানে আধুনিক যে সমস্ত সরঞ্জাম থাকা উচিত একজন সোলজারের কাছে, একজন সৈনিকের কাছে, সেগুলো কিন্তু দেওয়া হয়েছে, সেইগুলো এদের হাতে রয়েছে, এবং সেই সমস্ত সরঞ্জাম নিয়েই ঢাকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই পাঞ্জাব 426 সোয়াট টিমের। আপনাদের বলে রাখি, পাঞ্জাব বলতে কিন্তু কেউ মানে ভুল ভাববেন না, এই পাঞ্জাব হচ্ছে গিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্স, সেই পাঞ্জাব প্রদেশের 426 সোয়াট টিম, সেই সোয়াট টিম ঢাকার রাস্তায়, অর্থাৎ পাকিস্তানের সেনা এখন ঢাকার রাস্তায়। এবার এদের হাতে কি কি থাকে একবার দেখে নিয়েছেন আপনারা। বুলেট প্রুফ গাড়ি থাকে, হালকা বুলেট প্রুফ জ্যাকেট থাকে, অ্যান্টি ট্রমা বডি স্যুট থাকে, লেজার গান থাকে, গ্লক 17 পিস্তল থাকে, তারপরে অ্যাসল্ট রাইফেল থাকে, 3 ধরনের অ্যাসল্ট রাইফেল থাকে এদের কাছে, এবং এগুলো মারাত্মক আগ্নেয়াস্ত্র। MTAR-21X95 অ্যাসল্ট রাইফেল, সিক 552 অ্যাসল্ট রাইফেল, AK-47 স্নাইপার রাইফেল, নাইট ভিশন ডিভাইস। অর্থাৎ এরা একেবারে সুসজ্জিত বলা যেতে পারে। আধুনিক যে অস্ত্র, সেই অস্ত্রে একেবারে সুসজ্জিত, যে কোনো এক্সট্রিম সিচুয়েশনের জন্য প্রস্তুত। আর সেই সমস্ত সোলজাররা তারা ঢাকার রাস্তায় কি করছে, খুব স্বাভাবিকভাবে এটা কিন্তু প্রশ্ন যাচ্ছেই। আমি আবারও সরাসরি চলে যাব নিঝুম মজুমদারের কাছে। নিঝুমবাবু, যেটা নিয়ে আমাদের এর আগের আলোচনা হচ্ছিল, আমাদের ভিউয়ার্সদের এটাও বুঝিয়ে দিলাম যে কি কি এদের কাছে থাকে।
একবার ভাবুন যে এত সব অস্ত্রশস্ত্র, আমি যদি এটা ধরেও নিই তর্কির খাতিরে যে কোনো একটা সামান্য নজরদারি বা কিছু হয়তো একটা বাংলাদেশ সেনার সঙ্গে একটা কথা হয়েছে যে তারা হয়তো আসবে, এসে কিছুটা তারা এলাকা পরিদর্শন করবে, কিন্তু এই এলাকা পরিদর্শনের জন্য কি এত সমরাস্ত্র এত কিছু নিয়ে আসতে হয়? আর যদি আসতে হয় তাহলে তার কারণটা কি? এর নেপথ্যে তো শুধুমাত্র শুধু আসলো নজরদারি চালালো এটা নয়, এর নেপথ্যে নিশ্চয়ই আরো বড় কোনো প্ল্যানিং রয়েছে। আপনাকে এটা একটু বলে নেওয়া ভালো যে বাংলাদেশের কোনো সেনাবাহিনী, বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের এখতিয়ার নাই হুম। যে বাংলাদেশের এই ধরনের আমাদের সয়েলে, আমাদের রাস্তাতে, আমাদের মাঠে বা কোথাও আপনার আইন শৃঙ্খলার কাজে অন্য দেশের সেনাবাহিনী নিয়োজিত থাকার এই ধরনের কোনো ধরনের এখতিয়ার অন্তত পক্ষে আমাদের সংবিধান কোনোভাবে দেয় না। অন্য দেশের সেনাবাহিনী বলুন বা কোনো ধরনের অফিসাররা যেই হোক না কেন, আইন শৃঙ্খলা বাহিনীর যেই হোক না কেন, তারা ট্রেনিং এ আসতে পারে, তারা মিউচুয়াল কোনো সভা বা হ্যাঁ। সেমিনার বা সিম্পোজিয়ামে আসতে পারে, সেটি ঠিক আছে, এটা অতীতে হয়েছে এবং অন্যান্য দেশেও হয়। কিন্তু এভাবে আপনার আমাদের লোকাল আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য বা লোকাল আইন শৃঙ্খলার জন্য বা কোনো কিছুর জন্য অস্ত্র সহ সেনাবাহিনী বলুন, পুলিশ বলুন, বিডিআর বলুন, যে কোনো বাংলাদেশের যতগুলো বাহিনী আছে, কোথাও তাদের কোনো ধরনের আইন অনুযায়ী কোনো ধরনের এখতিয়ার নেই। হুম। এবং এটা যদি তারা করে থাকে কমপ্লিটলি এটা আইনের বিরুদ্ধে গিয়ে করেছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। হুম। ফলে আমরা যেই রাস্তাতে যাদের ছবিগুলো দেখলাম, যে আপনি যেই পুরোপুরি বর্ণনা দিলেন, এতে তো মনে হচ্ছে যুদ্ধাস্ত্র অবস্থাতে নেমেছে, একদম যুদ্ধাঙ্গী অবস্থাতে। এই ধরনের কোনো সিচুয়েশন বাংলাদেশের এখনকার সিচুয়েশন তো আসলে খুবই ভয়াবহ। কিন্তু এরকম একটা জায়গাতে পাকিস্তানের সেনাবাহিনীকে নিয়ে এসে রাস্তা পাহারা দেওয়া হচ্ছে, এটা অ্যাবসার্ড। এবং এই ধরনের ঘটনা কেন ঘটবে এবং কোন এখতিয়ারে করেছে বা কারা করছে, কেন করছে, হ্যাঁ। এটি আমার আমার বুঝতে, আপনি যেমন বেগ পাচ্ছেন, আমার নিজেরও এটা বুঝতে সমস্যা হচ্ছে যে এই উদ্দেশ্য ব্যাপারটা একেবারেই অজানা। আমি আগেই বলেছি যে আগামীকালকে আপনার জামাত শিবিরের একটা বড় ধরনের সমাবেশ আছে। হুম। তারা এক ধরনের বাংলাদেশের সংবিধানকে বাদ করবার জন্য তারা ডাক দিয়েছে। সবকিছু মিলে আমার কাছে পুরো পরিস্থিতিটাকে একেবারে বলা যেতে পারে যেটা পাকিস্তানের একটা প্রভিন্স হয়ে গেছে। যেটা আমি বারবার বলে আসছি যে এটাকে বাংলাদেশ বলতে এখন আমার রীতিমতো কষ্ট হচ্ছে। আমি পূর্ব পাকিস্তানই বলি আসলে। এবং এই দখলদার বাহিনী এই পূর্ব পাকিস্তান করণ প্রক্রিয়াতেই এই কাজটা করছে। এতটুকু এতটুকু হ্যাঁ। পর্যন্ত বলা যেতেই পারে। আচ্ছা নিঝুমবাবু, কিছুক্ষণ আগেই আপনি একটা কথা বলছিলেন, পাকিস্তানের যিনি আর্মি জেনারেল রয়েছেন, সেনা প্রধান ওয়াকারুজ্জামান, আমরা যদি তার কথা একটু আলোচনা করি, কারণ এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তার ভূমিকাটা। এই ওয়াকারুজ্জামানকে তো শেখ হাসিনা, যিনি আমি যদি খাতায় কলমে প্রধানমন্ত্রী এখনো বলি তাকে, এটা অত্যুক্তি হবে না। শেখ হাসিনা যিনি না, এই উনি খাতায় কলমে না, উনি বাংলাদেশের হ্যাঁ এখন পর্যন্ত প্রধানমন্ত্রী আমাদের সংবিধান অনুযায়ী। হ্যাঁ। প্রধানমন্ত্রী, ওয়াকারুজ্জামানকে তো তিনি ওই পদে বসিয়েছিলেন, এবং এই ওয়াকারুজ্জামান শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত বলে পরিচিত ছিলেন। তাহলে ঠিক কোন জায়গাটায় এই এই মানে ঘরের শত্রু বিভীষণের কাজ করা, মানে কোন জায়গাটায় মির্জাফরের মতন কাজটা হয়ে গেল? দাদা, একটা জিনিস আমি আপনাকে একটু বলি, এই এই ব্যাপারে একটা একটা ভুল ধারণা আমাদের অনেকের মধ্যেই আছে। শুধু হ্যাঁ। আপনিই তো বলছেন ফ্যাক্টের উপরে বেস করে। বাংলাদেশে এটা নিয়ে একটা বারবার বলা হচ্ছে যে উনাকে নিয়োগ দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, উনি এরকম আত্মীয়র মধ্যে পড়ে, উনার হুম। ভাগ্নের হাজবেন্ড, এই ধরনের কথাবার্তা আছে। কিন্তু আমরা একটা জিনিস বারবার ভুলে যাই যে বাংলাদেশে যখন কোন একজন সেনাপ্রধান হয়, তাকে রিকমেন্ডেশন টিম আছে, সেখানে জেনারেলসরা আছে, সেখানে ডিজিএফআই আছে, সেখানে এনএসআই আছে, তার ব্যাপারে রিপোর্ট দেওয়া হয়, রিকমেন্ডেশন দেওয়া হয়। তখন যেই কয়েকজনকে পছন্দ করা লিস্ট আছে তার মধ্য থেকে একজনকে তিনি নিয়োগ দেন। হুম। এটা সত্যি কথা। কিন্তু এই যে হোম ওয়ার্ক গুলো, এই যে ফিল্ড ওয়ার্ক গুলো, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজে করেন না, এটা তার তার সংস্থাগুলো করে। হুম। এখন আমাদেরকে দেখার বিষয় হচ্ছে, যেই জায়গাটা আমাদেরকে দেখার বিষয় হচ্ছে যে ওয়াকারের ব্যাপারে রিকমেন্ডেশনটা এসছে কোত্থেকে, হ্যাঁ। কিভাবে তিনি ওই প্যানেলের ভিতরে থাকলেন, আহ, ওই ব্যাপারগুলো আমাদের মনে হয়। এবং আমরা তো অলরেডি জানি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার, বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে নানান রকমের প্রশ্ন আছে। তাদের তারা গত 5ই অগাস্ট বা 5ই অগাস্টের পরে বা আগে, বিশেষ করে 5ই অগাস্টের আগে তারা যা করেছে, তাদের ভূমিকা, সমস্ত কিছু নিয়ে আমার ব্যাপকভাবে প্রশ্ন আছে। কারণ আমি বারবার বলেছি, এখনো বলছি হুম। যে বাংলাদেশ কমপ্লিটলি সিআইএ এর একটা প্ল্যানের অংশ হিসেবে
আইএসআই কে এখানে নিযুক্ত করা হয়েছে, মানে পুরো মাস্টার প্ল্যানটা সিআইএ, আইএসআই কে এখানে ইনক্লুড করা হয়েছে। জর্জ সরোস, যার নাম আমরা শুনি, তাদের ফান্ডিং, ডক্টর ইউনুসের ফান্ডিং। এবং আমি আবারও বলেছি যে জর্জ সরোসের নাম আপনারা যদি শুনে থাকেন, আপনারা জানেন যে হ্যাঁ, তিনি জর্জ সরোস তো মানে এই মুহূর্তে ভারতেও খুব চর্চিত নাম। খুবই চর্চিত নাম, এবং মোদী সরকারকে আপনার টপল করবার জন্য তার চেষ্টার কোনো কমতি নেই। হাঙ্গেরিয়ান আমেরিকান এই ধন কুবের। এবং বাংলাদেশে এই জায়গাটাকে, অর্থাৎ নরেন্দ্র মোদীর যেই রাজনৈতিক যেই অ্যালিজ গুলো আছে, যেই রাষ্ট্রগুলো, যে রাষ্ট্রপ্রধানদের সাথে সুসম্পর্কগুলো আছে, এই জায়গাগুলোকে ভেঙে দেওয়া, এই জায়গাগুলোকে নস্যাৎ করবার এই প্রচেষ্টা তো জর্জ সরোস বাহিনীর আছে, এবং বাইডেন প্রশাসন এটার জন্য প্রচুর ভাবে চেষ্টা করছে। আচ্ছা, এখন প্রশ্নটা যেটা যে এই জায়গাটাতে আছে সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর ব্লেমটা তিনি নিচ্ছেন, বা তার উপরে ব্লেমটা আসছে যে তিনি নিয়োগ দিয়েছেন। কিন্তু মাথায় রাখতে হবে যে যদি তার নামে কোনো ভুল রিপোর্ট দেওয়া হয় যে তিনি অত্যন্ত সৎ, তিনি অত্যন্ত, তার এই দক্ষতা আছে, ওই দক্ষতা আছে, এইটা আছে, সেইটা আছে, এগুলো করার পরে মাননীয় প্রধানমন্ত্রী আসলে অপশন খুবই কম থাকে, তিনি তখন হয়তো বা রিকমেন্ডেশনটা দেন। আমাদেরকে দেখার বিষয় হচ্ছে যে ওয়াকারুজ্জামানের, কারণ আমি ব্যক্তিগতভাবে যাদের সাক্ষাৎকার নিয়েছি, যাদের সাথে কথাবার্তা বলেছি, বিভিন্ন রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ, তারপরে প্রভাবশালী যারা সামরিক অফিসার আছেন, বিভিন্ন মানুষের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে। ওয়াকারুজ্জামানের ব্যাপারে তাদের ভীষণভাবে আপত্তি অনেকের ছিল, ভীষণভাবে আপত্তি ছিল। তো আমি তাদেরকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন যে আসলে একটা তো প্রোটোকল আছে, তারা ঠিক কতদূর পর্যন্ত দলে বলতে পারেন, দলে করতে পারেন, ফলে ওই ব্যাপারগুলো আসলে তাদের আসলে অসহায়ত্ব আছে। কিন্তু এখানে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারটা এনে আমরা মনে হয় এই ব্যাপারটা সরলীকরণ করতে পারি না যে তিনি নিয়োগ দিয়েছেন। তিনি নিয়োগ দেনই হচ্ছে রিকমেন্ডেশনের ভিত্তিতে। আমাদের দেখা দরকার যারা রিকমেন্ডেশন দিয়েছেন তারা কি কোনো ধরনের কম্প্রোমাইজড হয়ে গেছেন কিনা, তারা কোনো ধরনের আপনার দুর্নীতিতে জড়িত হয়েছেন কিনা, এই ব্যাপারগুলো আসলে আমাদের মনে হয় খুঁজে বের করা দরকার। যদিও এটা অর্থহীন এই মুহূর্তে দখলদার বাহিনীর কাছে। আমি নিশ্চিত যে মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছেন তারা যখন রাষ্ট্র ক্ষমতাতে আবার যাবেন, আমরা সব সত্যগুলো জানতে পারবো যে অ্যাকচুয়ালি হোয়াট ওয়েন্ট রং।